একটি স্বাধীন দেশের বিচার ব্যবস্থাকে কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে একে একে শেষ করে দেওয়া হয় বিরোধীর মতের শীর্ষ নেতাদের, তার এক ভয়ঙ্কর রক্তপিপাসু ও শিহরণ জাগানো অধ্যায় দেখেছে বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম আমাদের আবেগের জায়গা, কিন্তু সেই আবেগকে পুজো করে শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির নামে যে বিচারিক নাটক মঞ্চস্থ হয়েছিল, তা আজ দেশি বিদেশি প্রতিটি মানবাধিকার সংস্থার কাছে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা কোনো অন্ধ দলীয় পক্ষপাত থেকে নয়, বরং বাস্তব তথ্য, অকাট্য প্রমাণ এবং আন্তর্জাতিক মহলের নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে সেই ১০ মুসলিম নেতার কথা বলবো, যাদেরকে বিচারের নামে চূড়ান্ত আইনি অবিচারের শিকার হতে হয়েছিল। দীর্ঘ ২৭ বছর পর ২০১০ সালের ২৫শে মার্চ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে যখন এই ট্রাইব্যুনাল গঠন করা হয়, তখন থেকেই এর নিরপেক্ষতা নিয়ে মেঘ জমতে শুরু করে। ১৯৭২ সালের কোলাবরেটর অর্ডার এবং ১৯৭৩ সালের আইনের উপর ভিত্তি করে এই বিচার শুরু হলেও পদে পদে এতে আনা হয় সরকারের সুবিধামতো সংশোধনী। সংবিধানের ৪৭-এর এ ধারায় প্রথম সংশোধনীর মাধ্যমে আসামিদের মৌলিক মানবাধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়। এই ভয়ঙ্কর আইনি অরাজকতার ছায়ায় প্রথমে যে নামটি ইতিহাসের রক্তক্ষরা পাতায় ভেসে ওঠে, তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন আমির এবং সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রখ্যাত আলেমকে যখন ফাঁসির কাস্টে ঝোলানো হয়, তখন পুরো বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়েছিল। তার বিচারে পদে পদে প্রসিকিউটরদের পরিবর্তন করা হয়, সাক্ষীদের উপর চালানো হয় সীমাহীন মানসিক চাপ। ২০১৬ সালের ১০ই মে যখন রাতের অন্ধকারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তখন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছিলেন এটি কোনো আইনি প্রক্রিয়া ছিল না, এটি ছিল স্রেফ বিরোধী দলের শীর্ষ পদ শূন্য করার এক নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ড। এরপরে আসে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের কথা। জামায়াতে ইসলামীর এই সেক্রেটারি জেনারেলকে সম্পূর্ণ সাজানো এবং দুর্বল প্রমাণের ভিত্তিতে ফাঁসির দড়ি পরানো হয়। তার বিরুদ্ধে যে ৬টি মামলার এজাহার তৈরি করা হয়েছিল, তার প্রতিটি লাইনে ছিল অসঙ্গতি আর মিথ্যার প্রলেপ। প্রসিকিউশন এমন সব ঘটনা তার ঘাড়ে চাপিয়েছিল যার কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ আদালতে হাজির করা যায়নি। দেশি বিদেশি আইন বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছিলেন যে এখানে আন্তর্জাতিক মানের কোনো বিচার হচ্ছে না, কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারী সরকার কারো কথায় কর্ণপাত করেনি। অতঃপর ২০১৬ সালের ২৩শে নভেম্বর তাকে অত্যন্ত তড়িঘড়ি করে ফাঁসি দেওয়া হয়। তার বিচারের সময় ট্রাইব্যুনালের বিচারকদের নিরপেক্ষতা ও সরকারের সরাসরি হস্তক্ষেপ নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তা আজও বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক গভীর কালো দাগ হয়ে আছে। তালিকার তৃতীয় নামটি শুনলে আজও কোটি কোটি মানুষের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। জামায়াতের এই নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্যের এই বিচারটি ছিল শতাব্দীর অন্যতম বড় আইনি প্রহসন। তার বিচারের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়টি রচিত হয় তার অন্যতম প্রধান ডিফেন্স সাক্ষী সুখরঞ্জন বালিকের গুম করার মধ্য দিয়ে। প্রসিকিউশনের সাজানো গল্পের বাইরে গিয়ে আদালতে দাঁড়িয়ে সত্য বলার প্রস্তুতি নেওয়ার কারণে খোদ ট্রাইব্যুনালের গেট থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে দিনের আলোতে তুলে নিয়ে যায়। পরবর্তীতে রহস্যজনকভাবে তাকে ভারতের কারাগারে পাওয়া যায়। ২০২৪ সালের গণ আন্দোলনের পর খোদ বালি নিজেই প্রকাশ্যে এসে সেই রোমহর্ষক অপহরণের কথা স্বীকার করেন। এই একটি ঘটনায় প্রমাণ করে সাঈদীর বিরুদ্ধে কেমন ভয়ঙ্কর ও নিখুঁত ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই গুমের বিষয়ে বারবার তীব্র উদ্বেগ প্রকাশ করলেও ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে তা আপিলে আমৃত্যু কারাদণ্ডে রূপান্তরিত হয় এবং কারাগারের চরম অবহেলা ও রহস্যজনক পরিস্থিতিতে ২০১৩ সালে এই বর্ষিয়ান নেতা ইন্তেকাল করেন। ৪ নম্বরে যে নেতার কথা আমরা জানব, তার বিচার প্রক্রিয়ায় আইনের এমন এক নির্লজ্জ পালাবদল ঘটেছিল যা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি হলেন আব্দুল কাদের মোল্লা। জামাতের এই তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেলকে শুরুতে ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, কিন্তু এরপরে শুরু হয় রাস্তার রাজনৈতিক মহড়া। শাহবাগ নামক এক মঞ্চ তৈরি করে সরকারের প্রত্যক্ষ মদদে ও অর্থায়নে বিচারের রায় পরিবর্তনের জন্য নজিরবিহীন চাপ সৃষ্টি করা হয়। আর সেই বেআইনি চাপের নতি স্বীকার করে সরকার রাতারাতি আইন সংশোধন করে রাষ্ট্রপক্ষকে আপিল করার সুযোগ করে দেয়। রেট্রোঅ্যাক্টিভ বা ভূতাপেক্ষ আইন করে, অর্থাৎ ঘটনা ঘটার ৪০ বছর পর নতুন আইন তৈরি করে কারো সাজা বাড়ানো আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। তা সত্ত্বেও ২০১৩ সালের ১২ ডিসেম্বর তাকে তড়িঘড়ি করে ফাঁসি দেওয়া হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনাকে গভীরভাবে দুষ্টচক্রে আবদ্ধ বলে আখ্যায়িত করেছিল, কারণ তাকে আপিল করার বা রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার ন্যূনতম আইনি অধিকারটুকু দেওয়া হয়নি। পঞ্চম স্থানে রয়েছেন জামাতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান। তার বিচারেও দেখা গেছে সাক্ষীদের বয়ানে বিস্তর ফারাক এবং অগোছালো তথ্যের ছড়াছড়ি। ২০১৩ সালের ৯ মে ট্রাইব্যুনাল তাকে সাজা দেয়। পরবর্তীতে আপিলেও তা বহাল রেখে ২০১৫ সালের ১১ এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আন্তর্জাতিক সংস্থাগুলো এবং জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বারবার বলেছেন, যে প্রক্রিয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তা কোনোভাবেই ন্যায় বিচারের ন্যূনতম মানদণ্ড পূরণ করে না। এটি ছিল স্রেফ বিরোধী দলকে নেতৃত্ব শূন্য করার এক সুদূরপ্রসারী মাস্টার প্ল্যানের অংশ। ষষ্ঠ নাম হিসেবে উঠে আসে জামাতের অন্যতম শীর্ষ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মীর কাসেম আলীর কথা। দেশের অর্থনীতি ও সমাজ কল্যাণে যার ছিল অসামান্য অবদান, তাকেও মিথ্যা ও বানোয়াট অভিযোগে ফাঁসানো হয়। তার বিচার চলাকালীন ট্রাইব্যুনালের সবচেয়ে বড় কেলেঙ্কারিটি ফাঁস হয়ে যায়, যা বিশ্বব্যাপী স্কাইপ কেলেঙ্কারি নামে পরিচিত। 2012 সালে আদালতের বিচারক এবং প্রসিকিউটরদের মাঝে হওয়া গোপন ও নিষিদ্ধ যোগাযোগের চ্যাট বার্তা ইন্টারনেটে ফাঁস হয়ে প্রমাণ করে দেয় যে বিচারের রায় আগে থেকেই সরকারের উচ্চমহল এবং বাইরের প্রভাবশালীদের দ্বারা লিখে দেওয়া হচ্ছিল। এমন একটি কলঙ্কিত, পক্ষপাতদুষ্ট ও বেআইনি ট্রাইব্যুনালের রায়ে 2016 সালের 3রা সেপ্টেম্বর তাকেও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। জাতিসংঘের বিশেষজ্ঞরা তার বিচারের অনিয়ম নিয়ে সরাসরি প্রশ্ন তুলে একে অবৈধ আখ্যা দিয়েছিলেন। সপ্তম স্থানে রয়েছে জামাতে ইসলামের প্রাক্তন আমির এবং প্রবীণ ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম। এই প্রবীণ নেতাকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, তখন দেশি বিদেশি আইনজ্ঞরা এর পেছনের নগ্ন রাজনৈতিক হিংসা পরিষ্কার বুঝতে পেরেছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল অত্যন্ত বায়বীয় ও প্রমাণহীন। 2013 সালে তাকে 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আপিল নিষ্পত্তি হওয়ার আগেই কারান্তরীণ অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাকে মূলত বিনা অপরাধে জেলের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মরতে বাধ্য করা হয়েছিল, যা ছিল মানবাধিকারের এক চরম লঙ্ঘন। অষ্টম ব্যক্তি হিসেবে আমরা যার কথা বলবো তিনি হলেন এটিএম আজহারুল ইসলাম। তিনি এমন একজন নেতা যার বিচার প্রক্রিয়ার অসরাত পরবর্তীতে সর্বোচ্চ আদালতে কিছুটা হলেও উন্মোচিত হয়েছিল। 2014 সালে তাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলেও দীর্ঘ আইনি লড়াইয়ের পর চূড়ান্ত পর্যায়ে এসে প্রমাণ হয় যে তার বিরুদ্ধে আনা অনেক অভিযোগই ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ ট্রাইব্যুনাল কিভাবে নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলানোর ষড়যন্ত্র করেছিল তার এক জ্বলন্ত প্রমাণ এই মামলাটি। নবম স্থানে রয়েছে জামাতের রুকন আবুল কালাম আজাদ। আইসিটি 2-এর প্রথম রায় হিসেবে 2013 সালের 21শে ফেব্রুয়ারি তাকে সাজা দেওয়া হয়। তার বিচারটিও ছিল সম্পূর্ণ একতরফা এবং আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ থেকে তাকে গায়ের জোরে বঞ্চিত করা হয়েছিল। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বারবার বলেছেন, বিনা আলোচনায় সাজা নির্ধারণ আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। কিন্তু সরকার কোনো আইনের তোয়াক্কা না করে নিজেদের রাজনৈতিক ছক বাস্তবায়নে অন্ধের মতো এগিয়ে গেছে। দশম স্থানে আমরা এমন একজনের কথা বলবো যিনি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির শীর্ষ নেতা হলেও জামায়াত নেতাদের পাশাপাশি একই ট্রাইব্যুনালে একই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। তিনি হলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বিচার চলাকালে বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। আদালতের রায় ঘোষণার আগেই সেই রায়ের কপি ইন্টারনেটে ফাঁস হয়ে যায়, যা প্রমাণ করে রায়টি বিচারকরা লেখেননি, বরং তা সরকারের কোনো বিশেষ কক্ষ থেকে ড্রাফট করে পাঠানো হয়েছিল। এই ঘটনা ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতাকে চিরতরে মাটিতে মিশিয়ে দেয়। তার পক্ষের সাক্ষীদেরকে আদালতে উপস্থিত হতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সরাসরি বাধা দেওয়া হয়েছিল এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের কোনো নিয়মনীতি তোয়াক্কা না করেই 2015 সালে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই 10 জন নেতার বিচার প্রক্রিয়া গভীরভাবে বিশ্লেষণ করলে এটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে যে 1971 সালের আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে শেখ হাসিনার সরকার এক ভয়ঙ্কর রাজনৈতিক খেলা খেলেছিল। বিচারকদের নিয়োগ থেকে শুরু করে প্রসিকিউটরদের সন্দেহজনক আচরণ, সুখরঞ্জন বালের মতো গুরুত্বপূর্ণ সাক্ষীদের দিনে দুপুরে গুম করা, স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে বিচারকদের গোপন ষড়যন্ত্র এবং শাহবাগের চাপে রাতের আধারে আইন পরিবর্তন, এই সবকিছুই অকাট্যভাবে প্রমাণ করে এটি কোনোভাবেই কোনো আইনি বিচার ছিল না। এটি ছিল বিরোধী দল নিধনের এক সুপরিকল্পিত প্রজেক্ট। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বারবার এই বিচারকে ত্রুটিপূর্ণ, অমানবিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছেন। 2013 সালে জাতিসংঘের বিশেষ দূতরাও এই বিচারের স্বচ্ছতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছিলেন। মৃত্যুদণ্ড নিয়ে কখনো রাজনৈতিক ক্ষোভ প্রশমিত করা যায় না, বিশেষ করে যখন সেই বিচার প্রক্রিয়ায় পদে পদে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ থাকে। রেট্রোঅ্যাক্টিভ আইন করে সাজা দেওয়া, সংবিধান সংশোধন করে আসামির অধিকার কেড়ে নেওয়া এবং বিচারিক নিরপেক্ষতা বিসর্জন দেওয়ার কারণে দেশের ভেতরেও এক বিশাল সামাজিক ও রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। ইতিহাস বড়ই নির্মম। সে কখনো কোনো স্বৈরাচারের সাজানো মিথ্যা গল্পকে চিরকাল সত্য হিসেবে মেনে নেয় না। আজ হোক বা কাল, ইতিহাসের কাঠগড়ায় এই সাজানো বিচারের পেছনের কারিগরদের দাঁড়াতেই হবে।